আমাদের আপা তার বক্তব্যের এক জায়গায় বলেছেন, অসাধারণ বক্তব্য। সেই বক্তব্য একটা জায়গায় বলেছিলেন, কি এমন ছিল জিয়াউর রহমানের মধ্যে এখনো বলে জিয়া তুমি আসছো মিশে হায় এসেছে, তাই না? ক্যারিশমাটা কি? কেন এখনো মানুষ জিয়াকে বুঝতে পারে না? কারণ ক্যারিশমাটা ছিল যে এই দেশের মানুষের চিন্তা, এই দেশের মানুষের যে রাজনৈতিক চিন্তা, তাদের অস্তিত্বের চিন্তা, তাদের স্বাধীনতার চিন্তা, এই চিন্তাগুলোকে তিনি বুঝতে পেরেছিলেন এবং সেটা নিয়ে তিনি রাজনীতিটাকে শুরু করেছিলেন। সেটা কি? একটা স্বাধীন সত্তা, বাংলাদেশের এই ভূখণ্ডের বাংলাদেশের মানুষের একটা স্বাধীন অস্তিত্ব, তাকে একটা আইডেন্টিটি দেওয়া, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদী মানুষকে যে পরিচয়টা দিয়েছিলেন যে আমি পশ্চিম বাংলার বাঙালি নই, আসামের বাঙালি নই, ত্রিপুরার বাঙালি নই, আমি বাংলাদেশের বাংলাদেশি, আমি ত্রিপুরা, চাকমা, মুরমা, অন্যান্য মুরমু যে সমস্ত প্রজাতি আছে, নৃগোষ্ঠী আছে, সকলকে নিয়ে বাঙালি নিয়ে আমি একটা জাতি, সেই জাতি হচ্ছে বাংলাদেশিরা। এটাই ছিল তার অস্তিত্ব পরিচয়। এটাই ছিল আমাদের অসংখ্য অবদান, হলে সবচেয়ে বড় অবদান, যে কাহিনী কিন্তু দিয়ে দিয়েছেন আমাদের। দ্বিতীয় অবদান কি ছিল? আমি যেটা মনে করি যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই ভয়াবহ আমেরিকার শাসনের কারণে যখন বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা সবকিছু ভ্রমিত হতে চলেছিল, স্বাধীন একটা দেশ তৈরি হবে নতুন করে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সেই বিষয়টাকে ভুলে গিয়ে তৎকালীন আওয়ামী লীগের সরকার তারা আক্রান্ত নিমজ্জিত হয়েছিল দুর্নীতিতে এবং একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করে। সেটা করতে গিয়ে তারা তাদের শ্রেষ্ঠ যে সংবিধান সেটাকে কাটাছেড়া করেছে। তারা সেখানে প্রথমে জনগণের গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, লেখার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন। এই ছিল তার জ্ঞান। আমি তো কথাই আমার মনে হয় যে জিয়াউর রহমান রহমানকে বলবে না। আর এই কারণেই বিএনপি এখনো বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভালো জায়গায় আছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, জিয়াউর রহমানের অবদান এক কথায় বলে শেষ করা যাবে না। সম্ভবত আমাদের সময় প্রায় হয়ে এসেছে। আমি সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমান অল্প সময়ে আপনার রাষ্ট্র পরিচালনা করতে অল্প সময়, দুটো সময় হয় যাদের যাওয়া চালাচ্ছিল রাজনৈতিক নেতৃত্ব, তারা সেদিন পালিয়ে গেছিল অথবা পাকিস্তানের রাষ্ট্র সমর্থন। কিন্তু সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে কেউ চিনতাম না, আমি সেই মানুষের মধ্যে একজন যারা 26শে মার্চ রাত্রে আমি নিজের গানে শুনেছি শহীদ জিয়ার ভাষণ ঘোষণা যে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আই ওয়ান, এই কথাটা আমি নিজে শুনে। সুতরাং অন্য মানুষের অনেকবার বলেছি, আমরা এই 43 বছরে বারবার এই কথাগুলো বলেছি। এই কথাগুলো বাংলাদেশের মানুষ সবাই জানে এবং আমি কোথাও বিতর্কেও যেতে চাই। ভঙ্গুর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে তিনি টেনে তুলেছিলেন তার অভূতপূর্ব দূরদৃষ্টি, তার শক্তি দিয়ে, অসাধারণ সততা এবং মেধা দিয়ে। শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অর্থনীতিকে, একটা বদ্ধ অর্থনীতিকে, এই ভ্রান্ত ধারণার সমাজতন্ত্রকে তিনি দূর করে দিয়ে তিনি সেখানে মিশ্র অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতির আপনার বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন শহীদ জিয়াউর রহমান। এখানে সবাই আলোচনা করে, সেই আলোচনা যাবো না, কিন্তু আপনি একটা যত দিক দেখিয়েছিলেন, একটা ভিশন যেটা এখানে বলা হয়েছে, সেই ভিশন নিয়ে তিনি সামনে এসেছিলেন। তার খাল খনন কর্মসূচি, কৃষিতে তার বিপ্লব করা, শিল্পে বিপ্লব করা, আপনার বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সবগুলো তিনি অতি দ্রুত সময়ের মধ্যে 4 বছরের মধ্যে তিনি এই কাজগুলো সমাধান করেছেন। কিন্তু তাই নয় বন্ধুগণ, তিনি বাংলাদেশের মানুষকে একটা দিকে উঠার স্বপ্ন দিয়েছিলেন, সেই স্বপ্ন তিনি বাস্তবায়িত করতে চাইলেন।
যে বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে করে আসছে এখন করছে এই ষড়জল মহাপুরুষ থেকে তারা আমার সঙ্গে তার কমন বই যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে এই নির্বাচন করছে, যে নির্বাচন জনগণ সরকার বর্জন করেছে, কেউ ভোট কেন্দ্রে যায়নি। এখন আমাদের সঙ্গে আজকে আমাদের কঠিন সময়, এই সময়টি হচ্ছে যে ফ্যাসিবাদ যারা আমাদের বুকের উপর চেপে বসে আছে তারা সব দিকে রাষ্ট্রযন্ত্র দখল করে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে, অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে। অবশ্য আমাদের চরিত্র তারা যখনই ক্ষমতায় আছে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সে অর্থনীতি রাখতে পারে না। আমার মনে আছে এখনো যে তখন সে মুজিবুর রহমান ছিলেন মানে অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা ছিল, উদাহরণ সেই প্রতি রয়েছে যে আপনার বাংলাদেশের অর্থনীতি পুরো অবস্থান চলে যাচ্ছে। মানুষের যেটা গতকাল একটা ফোরামে নোয়াদের একটা সেমিনারে সেখানে দেশের সবচেয়ে দামি সনাতন অর্থনীতিরা তারা বলছেন যে অর্থনীতি একটা বিপর্যয়ের মধ্যে চলে যায়। তারা স্বীকার করতে চায় না, তারা সবসময় বলে না অর্থনীতি খুব ভালো আছে, কারণ তাদের দুর্নীতি চলছে, তারা নতুন নতুন করে নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে, মেগা প্রজেক্ট নিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এবং শুধু অবাক হয় আপনারা, এই যে প্রজেক্ট গুলো আছে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে ফাইন করা হয়, বাংলাদেশের সরকার দেওয়া হয়। বাংলাদেশ সরকার আবার তার পছন্দসই লোককে কাজ করার জন্য সেই টেন্ডার দেয়, যেটা কোনো কি বিলিয়ন ডলার দেয়। সেখান থেকে এনে একজন লোক বা দুজন লোক সরকার পোষক তারা 5% কমিশন পায় ওই টাকাটা আনার জন্য, এবং পরবর্তীকালে আবার যে কাজ বন্ধ করে সেখান থেকে আবার 5% নেয়। এই কথাটা আমরা থেকে প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন পায়। এই কমিশন কোথায় যায়? এই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায়। বন্ধুগণ, এই একটা দুটা বিষয় না, আপনারা দেখেছেন আজকে আমার এক বন্ধু, আমি তো বলেই শেষ করবো, কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে। আগে আমার সঙ্গে পড়তাম, ছাত্রলীগ করতো, পরে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এমপি হয়েছিল। তো এখন সে রাজনীতি করছে না, তবে 10 বছর ধরে রাজনীতি করছে না। আমি তাকে জিজ্ঞেস করবো যে তুমি রাজনীতি করছো না কেন? বলছি কোন রাজনীতি করবো? আমি তো আওয়ামী লীগ করতাম। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনাজিরের আওয়ামী লীগ। তাই এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা চরমভাবে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ, আমাদের উপরে দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আঘাত করে তাকে ক্ষমতায় টিকে থাকে। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা, আমাদের এই বসে দেখে চুপ করে থাকলে চলবে না। আমরা অনেক আমরা ত্যাগ স্বীকার করেছি, অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন, আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে, 22 জন প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা বছরের মধ্যে রাজপথে। আমাদের 60 লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে, আমাদের প্রায় 27,000-28,000 লোককে 28 স্থল তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে আটক করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আজকে গোটা আন্দোলনের সামনে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে জাগিয়ে তুলছেন, সেই নেতাকেও মিথ্যা মামলা দিয়ে নির্বাচিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আর বসে থাকতে চলবে না। এখন সময় হয়েছে আপনাদের যে সমাজটিকে ডাকে জেগে উঠবার, আপনারা জেগে উঠুন এবং অতীতে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে আমার ঘোষণার মধ্যে দিয়ে 75 সালে যেভাবে আহ্বান দেশকে রক্ষা করেছিলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের নেত্রী মুখার্জি 90-এর উত্থানের মধ্য দিয়ে মধ্য দিয়ে দেশকে পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর দানবকে, যারা আমাদের সংস্কৃতি তৎপর করে দিচ্ছে। বন্ধুগণ, প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন। আমার একটি প্রস্তাব আছে এখানে যে আমরা এই যে কারো বক্তব্য ডাকলেন, এই পেপারগুলো আমরা সংগ্রহ করি, ছোট ছোট বুকলেট করে আমরা আমাদের
তরুণদের কাছে, আমাদের ছাত্র দলের কাছে, যুব দলের কাছে পাঠিয়ে দিই। তাতে এই প্রস্তাব দিয়েছেন একটা ছোট ছোট ওয়ার্কশপ করে এই বিভিন্ন জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে দিয়ে আমরা এদেরকে শিক্ষিত করে তুলি, যাতে শহীদ জিয়া দেশ জাতি সম্পর্কে জানতে পারি। আমাদের মহোদয়কে তিনি এই বিভাগীয় এই সেমিনারগুলো আয়োজন করে আমাদের অনেককেই শহীদ জিয়ার অংশগ্রহণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে আজকে আমাদের সুবৃন্দকে, আপনাদেরকে যারা এখানে আপনারা এই অংশ নিয়েছেন ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের রীতা আপাকে, যিনি সত্যিকার অর্থেই একটা সৃজনশীল নেত্রী। আমি মনে করি আজকের এই আয়োজন সেই প্রমাণ করে কত সুন্দরভাবে এই আয়োজনটা করেছেন। আমরা তাকেও ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয়কে, তিনি এখানে এসে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন। তিনি আজকে কথা বলছেন না তার পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি আজকে আপনাদের কথাই শুনছেন। আপনি সেই কথা শুনছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।